মধ্যে অনেকেই থাকে যারা হচ্ছে বিগিনার্স, মানে আমরা প্রথম এক্সারসাইজ করা শুরু করছি। এই এক্সারসাইজের শুরুতে আমরা একটা খুব বড় ভুল করে থাকি। খেয়াল করে দেখবেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে এক্সারসাইজ শুরু করি কোন উদ্দেশ্যে? শরীরের ফ্যাট কমানোর জন্য। বেশিরভাগ ক্ষেত্রে মোটা হয়ে গিয়েছি, সামনে বিয়ে আছে, সামনে কোনো পূজা আছে, সেই উদ্দেশ্যে আমরা এক্সারসাইজ শুরু করি। কিন্তু এখানে একটা বিশেষ অসুবিধা রয়েছে। অসুবিধাটা হচ্ছে আমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু গেইন করতে চাই। এই জিনিসটা একটা বড় ভুল। অল্প সময়ের মধ্যে অত সহজে গেইন করা যায় না। এক্সারসাইজ করতে হলে এটাকে একটা আপনার রুটিনের মধ্যে ফেলে দিন। এটা থাকবে আমার সবচেয়ে বড় উপদেশ। আপনি যেমনি রোজ খান, রোজ মুখ ধোন, রোজ ঘুমোতে যান, তেমনি এক্সারসাইজ করাটাকে একটা রুটিনের মধ্যে ফেলে দিন। যারা আমাকে অনেক আগে থেকে জানে তারা জানবে যে কয়েক মাস অন্তর বা কয়েক বছর অন্তর অন্তর আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে থাকে, কিন্তু এক্সারসাইজ করা চলতেই থাকে। এর আগে আমি বাঁকুড়াতে, কালনাতে, যেখানেই থাকি না কেন, হয়তো কখনো কখনো আমি ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু এবারে কি হয়, আমাদের যে কাজ, সেই কাজের ক্ষেত্রে যখন আমরা নতুন জায়গাতে যাই, নতুন পোস্টিং হচ্ছে, সবসময় ডিউটি চেঞ্জ হতে থাকে। সুতরাং তখন আমার রুটিন চেঞ্জ হয়, কিন্তু এক্সারসাইজটা সবসময় এই রুটিনের মধ্যে থেকে যায়। ইভেন থানাতেও যখন আমি ছিলাম, যখন ডিউটির অত্যন্ত চাপ, তখনও পর্যন্ত অন্তত স্নান করার আগে 8 ঘন্টা থেকে 45 মিনিট সময় আমি নিজের জন্য রেখে দিতাম এক্সারসাইজের জন্য। সুতরাং এটা আমার সবচেয়ে বড় উপদেশ থাকবে। এবারে আপনি বলবেন, শর্ট টার্মে কি গেইন করা যায় না? করা যায়, অনেকে তেমন বলেও, কিন্তু সত্যি বলতে শর্ট টার্মে আপনি যেমনি গেইন করতে পারবেন, আপনি হারাবেনও ততটা দ্রুত। বেশিরভাগ ক্ষেত্রে কী করি, যখনই শরীরে ফ্যাট চলে আসছে আমরা সাথে সাথে জিমে চলে যাই। জিম খারাপ না, কিন্তু যদি সঠিক পদ্ধতিতে করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি আমাদের, মানে আমরা নিজেরা যখন গিয়ে ট্রেনারকে বলি যে সামনে বিয়ে আছে, সামনে পূজা আছে, এইরকম আমার ব্যাপার, আমরা এতদিনের মধ্যে শরীর কমাতে চাই, তখন তারা সেই অনুযায়ী সাজেস্ট করে। আপনার খাদ্য তালিকা থেকে অনেক কিছু বাদ দিয়ে দেয়, বা কোনো রকম সাপ্লিমেন্ট নিতে বলে, অনেক ক্ষেত্রে স্টেরয়েডেরও ব্যাপার থাকে। এবারে সেই জন্য দোষটা আমি ট্রেনারকে দেবো না, দোষটা দেবো আপনাকে বা আপনার মানসিকতাকে। শর্ট টার্মে যদি গেইন করতে চান, হারাবে কিন্তু অনেক কিছু। তাহলে কিভাবে বিষয়টা হতে পারে? বিষয়টা এমনভাবে হবে, শুরুটা আপনার ঠিকঠাক হতে হবে। মনে রাখবেন, এক্সারসাইজ যখন শুরু করবেন, মানে আপনি সেটাকে আপনার রুটিনের মধ্যে অ্যাড করছেন, সবসময় ফ্লেক্সিবিলিটি এবং কার্ডিও, এই দুটো এক্সারসাইজ দিয়ে শুরু করবেন। ফ্লেক্সিবিলিটি এবং কার্ডিও, এটা দিয়ে যখন আপনি শুরু করবেন, আপনার উন্নতি হবে ধীরে ধীরে, কিন্তু যখন আপনি একটা অ্যাচিভমেন্ট করবেন, সেটাও আপনার সাথে ততদিনই থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা যখন ওয়েট ট্রেনিং করি, হঠাৎ করে শুরু করি, তার জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট নেওয়া শুরু করি, মাসেল গেইন হয়, ঠিক আছে, কিন্তু সাথে সাথে যখন আমার ওই অ্যাচিভমেন্ট, মানে ওই যদি শর্ট টার্ম কোনো অ্যাচিভমেন্ট হয়, সামনে পুজো আসছে, আমাকে একটু মাসকুলার শরীর বানাতে হবে, সামনে বিয়ে আছে, আমাকে একটু স্লিম হতে হবে, এইরকম শর্ট টার্ম অ্যাচিভমেন্ট পেয়ে যাওয়ার পরে কি হয়, আমরা সেই জায়গা থেকে যখনই ডিটাচ হয়ে যাই, আবার দ্রুত আমাদের শরীর হচ্ছে ফ্যাট গেইন করতে শুরু করে। কিন্তু আপনি যখন মানে প্রপার ফ্লেক্সিবিলিটি ট্রেনিং এবং কার্ডিও এক্সারসাইজের মাধ্যমে আপনার যাত্রা শুরু করবেন, তারপরে আপনি মাসেল গেইন করতে চাইলে মাসেল গেইন করতে পারেন, স্লিম বডি চাইলে স্লিম বডি করতে পারেন, যেটা আপনার প্রায়োরিটি থাকবে। কিন্তু যদি আপনি শুরুটা ঠিকঠাক করতে পারেন, তাহলে আপনার অ্যাচিভমেন্টটাও জাস্টিফাইড হবে, কারণ সেটা আপনার সাথেও ঠিকঠাক থাকবে। এবারে আপনার মনে হতে পারে, তাহলে কতটা সময় লাগতে পারে? কতটা সময়? মিনিমাম 1 থেকে 1.5 বছর আপনাকে সময় দিতেই হবে। ফ্লেক্সিবিলিটি ট্রেনিং এবং কার্ডিও এক্সারসাইজ, মানে কি বলবো, মানে বাচ্চাদের যেমনি হামাগুড়ি থেকে চলতে থাকার প্রথম পদক্ষেপ হয়, এটাও ঠিক তেমনিই হয়ে গেল। সুতরাং এই প্রথম পদক্ষেপে আপনার সবসময় প্রপার হতে হবে, এবং এই প্রপার পদক্ষেপে যখন আপনি চলতে থাকবেন, আপনার লার্নিংটাও প্রপার থাকবে। ঠিক যেমনি আমরা মৃত্যুর আগে পর্যন্ত হাঁটা কখনো ভুলি না, ঠিক তেমনি। এবারে চলে আসি যে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং কীভাবে শুরু করবেন, একদম বেসিক লেভেল থেকে। ধরে নিন আপনি 20 বছর, 25 বছর, 30 বছরের কোনো ব্যক্তি বা মহিলা, আপনি শুরু করতে যাচ্ছেন। আপনার মধ্যে ফ্লেক্সিবিলিটি প্রায় চলে গিয়েছে বলতে সেই লেভেলে নেই। তাহলে আপনি কিভাবে শুরু করবেন? সব সময় কার্ডিও এক্সারসাইজ শুরু করার আগে শরীরকে কিছুটা আলগা করুন। এই আলগা করার জন্য কতগুলো ছোট ছোট ধাপ আছে, সে কথা দেখে নিন। আমাদের এই যে পো থাকে, পো থেকে সবসময় শুরু করতে, নিচে থেকে ওপরের দিকে বা ওপর থেকে নিচের দিকে, এমন একটা বেসিক
লেভেল থেকে শুরু করবেন। যদি আপনি উপর থেকে শুরু করতে চান, প্রথমে নেক এক্সারসাইজ দিয়ে শুরু করবেন। অনেকে দেখবে জোরে জোরে ঘোরায় বা এরকম এমনি, না, এটা কখনো করতে যাবেন না। আমাদের এখানে স্পাইনাল কর্ড থাকে, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তার উপর কোনোভাবে এফেক্ট হলেও হতে পারে, কোনো প্রয়োজন নেই। একদম সিম্পল রিল্যাক্সে ঘাড়টাকে ঘোরাতে থাকুন। আবার অপোজিট সাইডে, ঠিক আছে। এইভাবে 5 বার এবং সাইড বেন্ডিং করুন, 10 বার রাখুন, ঠিক আছে। সামনে পিছনে, এবং অবশ্যই সবগুলো ধীরে ধীরে। সেই সাথে কি, আমাদের দেখবেন অনেকের ঘাড়ে লাগে। যদি কারোর ঘাড়ে লেগে থাকে, আমি বলছি 1 সপ্তাহ এই এক্সারসাইজটা ট্রাই করে দেখবেন। আমি বলতে পারি প্রায় 60 থেকে 70% মানুষের ক্ষেত্রে এটা এফেক্ট করেছে এবং কমে যায়। এক্সারসাইজটা হচ্ছে, আপনার মাথাটাকে যেদিকে পুশ করবেন, আপনার হাত দিয়ে তার অপোজিট সাইডে পুশ করবেন। ধরে নিন আমি আমার মাথা দিয়ে ডান সাইডে পুশ করছি, হাত দিয়ে বাম সাইডে পুশ করব, মানে বিষয়টা এইরকম। 30 সেকেন্ড এইভাবে ধরে থাকবে। আবার একইভাবে অপোজিট হাত দিয়ে মাথাটাকে বাম সাইডে পুশ করব, হাত দিয়ে ডান সাইডে পুশ করব। একইভাবে সামনের দিকে মাথাটাকে সামনে পুশ করব, হাত দিয়ে পিছনের দিকে পুশ করব। এবং একইভাবে পিছনে। এইভাবে 30 সেকেন্ড 30 সেকেন্ড করবেন, 3টে সেট করবেন, 1 সপ্তাহ করুন। দেখুন আপনার ঘাড়ের ব্যথা আমার মনে হয় কমে যাবে। এটা হয়ে গেল নেক। তারপর আসি হাতের এক্সারসাইজ, ঠিক আছে। প্রথম আপনি আস্তে আস্তে ঘোরাবেন। যখন আপনার বিষয়টাকে স্বাভাবিক হয়ে যাবে, তখন আবার আপনার নিজস্ব রিদমে ঘোরাতে থাকবেন। এবং অনেকে এগুলো আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে যায়, মানে দুটো হাত দুটো সাইডে ঘোরায়, বিষয়টা এইরকম, বা উল্টো দিকেও হতে পারে, ঠিক আছে। এগুলো আগে আপনি শুরু করুন, তারপরে ধীরে ধীরে বিষয়টাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবেন। সেই সাথে আপনার রিস্টের জন্য ঠিক আছে। এবারে চলে আসবেন আপনার বডির দিকে। বডিকে টুইস্ট করতে থাকুন রিল্যাক্সলি, কারণ আপনি শুরু করছেন, মনে রাখবেন আপনি শুরু করছেন। সামনের দিকে বেন্ড হবে যতটা যায়। পাটা শোল্ডার গ্যাপে রাখবেন, পা দুটো কাছে রাখতে পারলে তো আরো ভালো। একইভাবে পিছনে পা দুটোকে কেন শোল্ডার গ্যাপে রাখতে বললাম, তাতে আপনার বডি ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর যদি আপনি কাছে থেকে নিতে পারেন তো আরো ভালো, আরো সুন্দর। সেটা আরো লেভেল আপ হওয়ার পরে। তো কোমরে হাত দিয়ে শরীরটাকে সামনে বেন্ড করবেন, আবার পিছনে বেন্ড করবেন, যতটা যাবে। অবশ্যই কিন্তু আপনার শরীর আপনার কন্ট্রোলে থাকবে। বেশি যেতে গিয়ে পড়ে গেলাম তেমনটা কখনো করতে যাবেন না। আপনি শুরু করছেন, অবশ্যই মাথাতে রাখবেন। এইভাবে 2-3 বার ধীরে ধীরে করতে থাকবেন। 5-6 বার করার পরে সাইড বেন্ডিং করবেন। সাইড বেন্ডিং 5-6 বার হলো। এবারে চলে আসবেন আপনার হিপ মোবিলিটিতে। হিপ মোবিলিটিতে আসার জন্য কলসি শেপে বসবেন। হয়তো এতটা হয়তো আপনার হিপ নিচে নাও নামতে পারে, পাটাকে আরেকটু ছোট করে নেবে, ঠিক আছে। নিয়ে শরীরটাকে, বডি ওয়েটটাকে দুটো পায়ের মধ্যে ট্রান্সফার করবেন। আমার জন্য আরেকটু ভালো হবে যদি আমি পাটাকে ছড়িয়ে নিই, কিন্তু আপনার জন্য যতটা সুইটেবল হবে সেটাই আপনি করবেন। বডি ওয়েটটাকে দুটো পায়ের মধ্যে বরাবরভাবে ট্রান্সফার করবেন ধীরে ধীরে। এইভাবে 5-6 বার করার পরে সামনের দিকে টুইস্ট করবেন। মনে রাখবেন শরীর কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে, তাড়াহুড়ো করতে যাবেন না।
যতটা যাওয়া সম্ভব। ঠিক আছে, যদি আপনি একটু পরিষ্কার জায়গা পান কোনো ঘাসের ওপর বা ভালো মাঠের ওপর, হাতটাকে সামনে রেখে ডান পা পিছনে দিয়ে বাম পাকে রেখে যতটা সম্ভব, যতটা যাবে ততটা আপনি বসবেন। ঠিক আছে, একইভাবে পা চেঞ্জ করে নেবেন, নিয়ে ডান পাটাকে সামনে রেখে একইভাবে পাটাকে ভাঁজ করবেন। শরীর আপনার সম্পূর্ণ কন্ট্রোলে থাকবে। এই অবস্থাতে হাত রেখে পাটাকে হাতের বাইরে রাখবেন যতটা বেন্ড হওয়া সম্ভব। একইভাবে ডান পাটাকে নিয়ে যাবেন যতটা বেন্ড করা সম্ভব। এই অবস্থাতে পাটাকে সামনে নিয়ে আসবেন। আবার চেঞ্জ করে একইভাবে আমি ফুল স্ট্রেচিংটা দেখাচ্ছি না, কারণ বিগিনার্সদের জন্য অতটা লেভেল আপ করা সম্ভব না। এরপরে আসবে হাঁটু, আপনার হিপ হয়ে গেলে এবার আসবে হাঁটুতে। পা দুটোকে একত্রিত রাখবেন। ঠিক আছে, একত্রিত রেখে হাঁটুটাকে টুইস্ট করাবেন। একইভাবে অপোজিট সাইডে। ঠিক আছে, এর সাথে আরো কিছু থাকে, এটা হিপ এবং নি দুটোর জন্য সমানভাবে কাজ করে। ঠিক আছে, কিন্তু একটু পায়ের উপর ব্যালেন্স রাখতে হবে, আর না হলে কি কিছু একটা টাচ করে নিতে পারেন। ধরে নিন এই দেওয়ালটাকে টাচ করে নিলে, নিয়ে পাটাকে তুলে আপনি এইভাবে নিজের বুকের সাথে টাচ করার চেষ্টা করবেন। আর যদি আপনার ব্যালেন্স ভালো থাকে, স্বাভাবিকভাবে উঠে হাত দিয়ে টাচ করাবেন, দু হাতে প্রেস করবেন। এবং একইভাবে অপোজিট পায়ে যদি বাম দিকে কিছু থাকে ধরে নেবেন, আর না হলে হাত দিয়ে টাচ করাবেন। একইভাবে ওই পাটাকে পিছনে নিয়ে গিয়ে বেন্ড করবেন। ঠিক আছে, একইভাবে পা চেঞ্জ করে নেবেন। ওকে, সামনের দিকেও বেন্ড করবেন। কিছুক্ষণ ধরলেন, তারপরে হাঁটুটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ধীরে ধীরে, যতটা যাবে। ঠিক আছে, অ্যাকচুয়াল আগডুম বাগডুম হয়ে বসা বা বাবু হয়ে বসা আমরা যাই বলি না কেন, সেটার জন্য অনেকটা আমাদের ফ্লেক্সিবিলিটি হারিয়ে ফেলি, সেই জায়গা থেকে সরে আসার জন্য। একইভাবে পা চেঞ্জ করে নিয়ে এটা করবেন, যতটা যাবে, খুব বেশি প্রেসার দেবেন না। আবারও বলছি, মনে রাখবেন আপনি একজন বিগিনার্স। আবার একইভাবে পাটাকে পিছন থেকে টুইস্ট করানোর চেষ্টা করবেন যতটা সম্ভব। পা চেঞ্জ করে নেবেন। ভিডিও করার জন্য আমি এগুলো একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু মিনিমাম আপনারা 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবেন। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু যখন আপনি এটাকে আপনার রুটিনের মধ্যে নিয়ে আসবেন, তখন বিষয়টা অনেক স্বাভাবিক হয়ে যাবে। এরপরে পায়ের পাতার জন্য কিচ্ছু নয়, টুয়ের ওপর পাটাকে দাঁড় করালেন, করিয়ে নিয়ে টুইস্ট করা। ঠিক আছে, আপনার বুড়ো আঙুল এবং তার পরের আঙুলটা ধুলো লেগে গিয়েছে, একটু আপনাদেরও ধুলো লাগবে, মাইন্ড করবেন না। এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। এবং একইভাবে অপোজিট সাইডে একইভাবে পা চেঞ্জ করে নিয়ে টুইস্ট করাবেন। অপোজিট সাইডেও মিনিমাম 10 বার করবেন। এর সাথে থাকে কি, টোয়ের ওপর চাপ দেওয়া, দুটো টোয়ের ওপর। কিভাবে দেবেন, কিছু একটা জায়গাকে টাচ করে নেবেন, বা যদি আপনার কোনো পার্টনার থাকে তাকে ধরে নেবেন। ধরে নিলেন, নিয়ে টোয়ের ওপর ভর দিয়ে শরীরটাকে সামনে তার গায়ের ওপর দিয়ে দেবেন, এইভাবে ভর দিয়ে। ঠিক আছে, অবশ্য বলে রাখি, যদি এটা না পারেন তো এটাকে স্কিপ করে যাবেন, দরকার নেই। সাইড বেন্ড করাবেন।
অল্প চাপ দেবেন, খুব বেশি চাপ দিতে যাবেন না, অল্প চাপ দেবেন। এবং একইভাবে সামনে কিছু টাচ করে টোয়ের ওপর দাঁড়িয়ে প্রেসার ক্রিয়েট করবে। ঠিক আছে, হিলটা টাচ করবে না, একটা প্রেসার ক্রিয়েট করবে। তো এই হয়ে গেল সম্পূর্ণ শরীরের ফ্লেক্সিবিলিটি। এরপরে আসবে কার্ডিও। সত্যি বলতে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি একটা ভিডিওতে বলতে পারবো না। কার্ডিওর জন্য বিভিন্ন রকমের এক্সারসাইজ থাকে। আশা করি পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে বিগিনার্সদের জন্য কি কি কার্ডিও এক্সারসাইজ রয়েছে। কিন্তু অবশ্যই কার্ডিও শুরু করার আগে শরীরটাকে স্ট্রেচ করে অবশ্যই নেবেন, তাতে আপনার ইনজুরি হওয়ারও সম্ভাবনা কমবে এবং আপনি যে উদ্দেশ্যে এগোচ্ছেন সেই উদ্দেশ্যটাও সঠিকভাবে অ্যাচিভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।